উত্তরীয় এবং ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানান। সভাপতিকে বরণ করে নেওয়া হচ্ছে। এবারে বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের রাজ্য সম্পাদক শ্রী রজত বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নেওয়া হচ্ছে ফুল এবং উত্তরীয় দিয়ে। এবারে সভাপতি তার বক্তব্য উপস্থাপন করবেন। সভাপতি। শ্রদ্ধেয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশিষ্ট বিদগ্ধ গুণীজন ও সমবেত আপামর শ্রোতা মণ্ডলীকে আজকের সাহিত্যিক মোশাররফ হোসেন সম্পাদিত পত্রিকা বইঘর বার্তার বিশেষ সংখ্যা অধিকার প্রকাশনা অনুষ্ঠানের পক্ষ থেকে প্রথমেই জানাই প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সাথে বলছিলাম, এক উদ্দীপ্ত ঘোষণা, এক সানন্দ ঘোষণা। আজকের অনুষ্ঠানকে ভূষিত করতে, মর্যাদাময় করতে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করছেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কাউন্সিল, সাহিত্যিক, কবি ও চিত্রকর মাননীয় বি.কে. জামাল হোসেন। পাশাপাশি এটাও আমাদের কাছে আনন্দের, এটাও আমাদের কাছে গর্বের, আজকের প্রকাশনা অনুষ্ঠানকে ঊর্ধ্বে তুলে ধরতে, মর্যাদাময় করে তুলতে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করছেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের রাজ্য সম্পাদক মাননীয় রজত বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। তাকে জানাচ্ছি অনুষ্ঠানের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন। অভিনন্দন জানাই সাহিত্যিক মোশাররফ হোসেনকে, যিনি অবিরাম সাধ্য সাধনার মধ্যে দিয়ে, নিরন্তর প্রচেষ্টার মধ্যে দিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে পত্রিকা বইঘর পত্রিকার নিয়মিত প্রকাশনাকে উজ্জীবিত রেখেছেন। ইতিমধ্যে আপনারা এর আগেও এসেছিলেন, আপনারা জানেন সাহিত্যিক গোলাম জোপার তার মৃত্যু শতবর্ষে প্রকাশিত হয়েছে পত্রিকা সংখ্যা আব্দুল জব্বার সংখ্যা, যার অনুলিপি আমরা ইতিমধ্যেই হাতে পেয়েছি। ঠিক তার পরপরই প্রকাশিত হয়েছে বইঘর বার্তা বিশেষ সংখ্যা সম্প্রীতি। আজকে প্রকাশিত হতে চলেছে বইঘর বার্তার বিশেষ সংখ্যা অধিকার। এক দুরূহ কাজ, কঠিন কাজ, ভূয়সী প্রশংসার দাবি রাখে। তাই ভূয়সী প্রশংসায় প্রশংসিত করছি পত্রিকা সম্পাদক সাহিত্যিক মোশাররফ হোসেনকে, যিনি সম্পর্কে আমার সহকর্মী বন্ধু ও একান্ত আপনজন। সাথে বলছিলাম, আজকে
এই যে বৈধর বার্তা, যার বিশেষ সংখ্যা যেটা প্রকাশিত হলো, তার নামকরণ অধিকার করা হলো কেন? করা হলো এই কারণে, পড়া জানা এবং শেখার মধ্যে দিয়ে মানুষের জীবনে জন্ম নেয় একটা অধিকার বোধ। যে অধিকার বোধের মধ্যে নিহিত থাকে জীবনের মূল্যবোধ, শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, রুচি, চিন্তা, চেতনা, ভাবনা ও ভাবনার অফুরন্ত রসদ। বলছিলাম বৈধতার অর্থ কি? বৈধতার অর্থ হলো বই দিয়ে ভরানো ঘর, বই দিয়ে সাজানো ঘর, পত্র পত্রিকা গ্রন্থ দিয়ে সাজানো এক গ্রন্থালয়, এক গ্রন্থাগার, যা জনগণের জন্যে এক বিশ্ববিদ্যালয়। তাই তো বলা, আসুন বেশি বেশি করে বই পড়ি, আসুন বেশি বেশি করে শিখি, বেশি বেশি করে জানি, জীবনকে আলোময় করে তুলি, নিজেকে আলোয় আলোকিত করি। সাথেই বলছিলাম, এই পড়াকে কেন্দ্র করে মহামানব ম্যাক্সিম গর্কি কি বলেছেন? ম্যাক্সিম গর্কির কথাই বলি, যদি আনন্দ চাও বই পড়ো, আনন্দ পাবে। যদি শিক্ষা চাও বই পড়ো, শিক্ষা পাবে। যদি মানুষ হতে চাও বই পড়ো, মানুষ হতে পারবে। বেনসেলের ক্যারেটের কথাই বলি, আমরা বই সংগ্রহ করে আনন্দকেই সংগ্রহ করি। কি বলেছেন অলিভার গোল্ডস্মিথ? দুঃখ দুর্দশাগ্রস্তদের কাছে বইগুলো অতি প্রিয় মধুর সঙ্গীতের মতো। কবি জসীমউদ্দিনের কথাই বলি, বই আনন্দের প্রতীক, বই জ্ঞানের প্রতীক। ডাক তুলেছেন স্যামুয়েল ক্রেফট। কি সেই ডাক? বোকা মানুষ বই ধরো, ওটা হাতিয়ার। বিশ্বকবি রবীন্দ্রনাথের কথাই বলি, মনে রাখবেন বই শূন্য ঘর আত্মা শূন্য দেহের মতো। শঙ্খের মধ্যে যেমন আমরা সমুদ্রের শব্দ শুনতে পাই, তেমনি বই পড়ার মধ্যে আমরা শুনতে পাই জীবনে উত্থান পতনের শব্দ। সাহিত্যিক অচিন্ত সেনগুপ্তের কথাই বলি, মানুষের জীবনের শ্রেষ্ঠতম বন্ধু তিনটি। কি সেই তিনটি? বই, 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 পড়া, 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 জানা, জানা, জানা। তাই তো পড়া, তাই তো জানা, তাই তো শেখা। আর এই পড়ার মধ্যে দিয়ে, জানার মধ্যে দিয়ে, শেখার মধ্যে দিয়ে আমরা জীবনে যে শিক্ষা, যে অভিজ্ঞতা, যে চিন্তা চেতনা, যে ভাবনা অর্জন করি, একটা দেশ, একটা জাতি, একটা সমাজ তথা চলমান সভ্যতাকে মূল্যায়িত করার প্রশ্নে সেটা শেষ কথা, এটা জোর দিয়েই বলা যায়। বলছিলাম অভিজ্ঞতা কি বলছে, শিক্ষা কি বলছে, কি আমরা প্রত্যক্ষ করছি। প্রতিনিয়ত আমরা যেটা প্রত্যক্ষ করছি সেটা হলো এই স্বাধীন ভারতবর্ষের দিকে দিকে সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক মেরুকরণ, জাতপাত, মৌলবাদ, বিচ্ছিন্নতা, বিভেদ, বিভাজন, খুন, জখম, রাহাজানি, সংখ্যালঘু বনাম সংখ্যাগুরুদের মধ্যে বাঁধিয়ে দেওয়া সংঘাত, দাঙ্গা, হিংসা, রক্তপাত, আস্ফালন, আগ্রাসন, উন্মাদনা, দাপাদাপি। বলছিলাম যেভাবে ভারতবর্ষের বুকে মাথা তুলে দাঁড়াচ্ছে, যেভাবে এটাকে উৎসাহিত করা হচ্ছে, যেভাবে দিকে দিকে এটা ব্যাপক আকার ধারণ করছে,
তা শুধু উদ্বেগ এবং উৎকণ্ঠার কথা বললেই শেষ হয় না, বরং বলব স্বাধীন ভারতে আধুনিকতম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্রকে খর্ব করার, বিলুপ্ত করার, ক্ষত বিক্ষত করার, চূর্ণ বিচূর্ণ করার এক জঘন্যতম রাজনৈতিক আগ্রাসন, ক্ষমতা দখলের প্রশ্নে এক নিকৃষ্টতম অভিপ্রায়। তাই তো পরিণতি আজ ভয়াবহ, নিদারুণ সংকট। ভারতবর্ষে দিকে দিকে শোষিত মানুষ, বঞ্চিত মানুষ, খেটে খাওয়া মানুষ সংকটে সংকটে ক্ষত বিক্ষত। অন্ন নেই, বস্ত্র নেই, বাসস্থান নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, কৃষি নেই। কৃষক আত্মহত্যা করছে, সে তার ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। কলকারখানা নেই, শিল্প নেই, নেই কোনো কর্মসংস্থান। এক নিদারুণ সংকট। সংকটে সংকটে জর্জর খেটে পাওয়া মানুষের জীবন নাবিশ্বাস উঠছে। অথচ এই সংকট মোচনের প্রশ্নে, এই শোষণ বঞ্চনার অবসানের প্রশ্নে দেশের শাসক গোষ্ঠী, শোষক গোষ্ঠী না, তাদের কোনো মাথা ব্যথা নেই, তাদের কোনো চিন্তা ভাবনা নেই, নেই কোনো পরিকল্পনা। বরং উল্টে এই সমস্ত ক্ষোভ বিক্ষোভ অসন্তোষ থেকে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দিতে, নজরকে আড়াল করতে তারা বেছে নিচ্ছে বিভাগকে, বিভাজনকে, ধর্মীয় ফ্যাসিবাদকে। আর এটাকে হাতিয়ার করে তারা শোষিত বঞ্চিত মানুষের পরে চালাচ্ছে লাগাম ছাড়া আক্রমণ। এক ভয়ঙ্কর ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতি। সাথী, বলছিলাম পাশাপাশি এটাও ঠিক, ওই খেটে খাওয়া মানুষ, বঞ্চিত মানুষ, শোষিত মানুষ সেও জোর পাচ্ছে, দানা বাঁধছে, বিক্ষোভ রচনা করছে, দাঁতে দাঁত দিয়ে লড়ছে, মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে, দেশব্যাপী গড়ে তুলছে ঐক্য এবং ঐক্যবদ্ধ লড়াই। তাই তো বলা, আসুন সম্প্রদায়, জাতি, ধর্ম নির্বিশেষে আমরা সকলে মিলে একযোগে, এক সুরে, এক কাট্টা হয়ে ওই সাম্প্রদায়িকতা, ওই হিংসা, ওই তাণ্ডব, ওই হত্যা লীলা, ওই আক্রমণকে রুখিয়ে দিতে, নির্মূল করতে, নিঃশেষ করতে, সকলে উৎপাদিত করতে, চৌদ্র বিচৌদ্র করে দিতে দাঁতে দাঁত দিয়ে লড়াই করি, মরিয়া প্রচেষ্টা চালাই, দিকে দিকে প্রতিরোধ সৃষ্টি করি। আসুন গড়ে উঠি প্রতিবাদ সংগ্রামে, আসুন গড়ে তুলি শ্রমজীবী মানুষের মধ্যে ব্যাপক থেকে ব্যাপকতম ঐক্য, গড়ে তুলি ব্যাপক থেকে ব্যাপকতম শ্রেণী সংগ্রামে যুগপৎ প্রয়াসকে। একই সাথে এটাও বলা, এ প্রতিবাদকে মুখরিত করতে সাহিত্যিক মোশাররফ হোসেন সম্পাদিত পত্রিকা বৈঘর বার্তা, যার বিশেষ সংখ্যা অধিকার আজকে প্রকাশিত হল। আসুন পঠন পাঠনের প্রশ্নে এই বৈঘর বার্তাকে জীবনের শ্রেষ্ঠতম বন্ধু হিসেবে গ্রহণ করি। আসুন এটাকে চিরকালের জন্য ভালোবাসি। আসুন এটাকে সম্মিলিত করি, সম্পৃক্ত করি, পুষ্ট করি, দীপ্ত করি, দুর্বার করি। আসুন পঠন পাঠনের হাতিয়ার হিসাবে এটাকে পরিগণিত করি, চিহ্নিত করি, করে তুলি এক নদী, করে তুলি এক বিরল দৃষ্টান্ত। হ্যাঁ, আজকের অনুষ্ঠানে এটাই চাহিদা, এটাই নিবেদন, এটাই অঙ্গীকার, এটাই সংকল্প, এটাই শপথ। একথা বলে আজকের পত্রিকা বৈঘর বার্তার বিশেষ সংখ্যা অধিকার প্রকাশনা অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করলাম। সাথে সাথে আপনাদের পথ, মত, বক্তব্য এবং মন্তব্যকে তুলে ধরার জন্য খুলে দিলাম অনুষ্ঠানের দরজা। আসুন সকলে মিলে আলাপ আলোচনা করে সুষ্ঠু পরিবেশনের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানকে সফল করি, সার্থক করি, সর্বার্থক করি, এটাই প্রার্থনা। অসংখ্য ধন্যবাদ সভাপতিকে।
আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা অধিকাংশই লেখক, শিল্পী, কবি। তারা নিশ্চয়ই এই অধিকার সম্পর্কে সচেতন, কোথায় আমাদের অধিকার বিনষ্ট হচ্ছে। এবং আজকে পত্রিকাতেই দেখছিলাম যে গত 40 দিন ধরে পার্ক সার্কাস ময়দানে মহিলাদের যে অবস্থান বিক্ষোভ চলছে, সেখানে লেখক, শিল্পী এবং সমাজের বিশিষ্ট জনেরা সেখানে হাজির হয়েছিলেন। এবং তার মধ্যে আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি রজত বন্দ্যোপাধ্যায় ছিলেন। সুতরাং আমরা বুঝতে পারছি পরিস্থিতির চাহিদা কি। সেই দৃষ্টিভঙ্গিকে মাথায় রেখে, পাশাপাশি এটাকে বসন্ত উৎসবের কথা মাথায় রেখেও আমরা, কারণ রবীন্দ্রনাথ বলেছেন যে শুধু অন্যের অভাব মিটলেই শরীর মন ভালো থাকে না, আনন্দটারও প্রয়োজন। তো আনন্দটাকে আমরা ভুলে যাব না, কিন্তু অধিকার যেখানে বিপর্যস্ত, সেই অধিকার রক্ষায় আমাদের কিন্তু সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। সেটাকে মাথায় রেখে আমি সভাপতির অনুমতিক্রমে কয়েকজনের স্বরচিত কবিতা পাঠের জন্য আমি অনুরোধ করব। প্রথমে আসবেন সুদীপ ভট্টাচার্য। সুদীপ ভট্টাচার্য উনি এই অনুষ্ঠানের পরপরই নাগাল্যান্ড চলে যাবেন, সেই জন্য ওনাকে প্রথমেই আমি সুযোগ দিচ্ছি। কয়েকদিন আগে আমাদের যেটা ছোট্ট ভিডিও এসে পৌঁছেছিল, সেখানে কয়েকজন নামছেন, বন্দুক তার বাক্সে বন্দুক বার করলেন। আমরা ইংরেজি সিনেমায় বারবার দেখেছি যে একটা বাক্স থেকে বন্দুক বার করার দৃশ্যগুলো। বন্দুক বার করলেন, বার করে যখন ফায়ার করছেন, যেখানে ফায়ার করলেন সেখান থেকে গানের সুর ভেসে উঠল। জিঙ্গেল বেল ছিল বোধহয়, একটা গানের সুর ভেসে উঠল। সেটা দেখে আমি লিখেছিলাম, বন্দুকে যদি সুর তোলা যায়, বোমার বদলে গান, যুদ্ধ বিমান ছড়িয়ে দিচ্ছে লক্ষ ফুলের স্নান। সৈন্যবাহিনী বাঁচিয়ে তুলবে হাজার পথ শিশু, দাবার চালে মাতোয়ারা বুদ্ধ এবং যিশু। ধর্ম এখন লড়াই করে শুকনো বৈকাল হ্রদ, বিষ্ণু বোধহয় হারতে গেছেন, সঙ্গে মোহাম্মদ। শান্তি মিছিলে শত্রু সৈন্য, গানের বদলে গান। জন্ম নিলে গোলাপ বেচতেন, এখন চেঙ্গিস খান। যুদ্ধ যদিও ধ্বংস করেছে, ভাইকে মেরেছে ভাই। বন্ধুকে যদি সুর তোলা যায়, গান আমি গাইবই। মাল্লাতুন সকল। আমি একটা কবিতা পড়ার কথা বলা হয়েছে, সেই কবিতাটা পড়ছি। রাজার আদেশ কবিতাটির নাম। কবিতাটি স্পেশালি কলম পত্রিকার বাতায়ন বিভাগে স্থান পেয়েছে শুধুমাত্র কবিতা যেখানে এই আজকের দিনের কবিতা যেখানে হচ্ছে সপ্তাহে একটা করে, সেখানে। আমার কবিতার নাম রাজার আদেশ। এখন ছিন্ন ভিন্ন আমাদের দিনগুলি ও রাতগুলি। সূর্যের সূর্যে পুড়ে যাচ্ছে মাঠ ঘাট, গ্রাম শহর। রাতের অন্ধকারে পুড়ে যাচ্ছে রেলপথ, বন্দরের ভেপু। রাত পাখির ডানার শব্দ, কুকুরের ক্রন্দন, শিয়ালের হাঁক। কি হলো আমাদের দিনগুলো রাতগুলো? রাজার আদেশ, নতুন করে নির্মাণ হবে দিনরাত। রাত দিন চলবে আমাদের রাজার তর্জনীর আইনে। গ্রহ নক্ষত্র পথারালে হাত,
আকাশগঙ্গা না থাকলে কিছু যায় আসে রাজা? বদল করতে হবে উল্কার গতি, নক্ষত্রের ঠিকানা, পূর্ণিমার ক্ষণ, অমাবস্যার কাল, গ্রহের গতিপথ। ওরা কোথায় যাবে এখন? কোন দেশান্তরে? রাজার আদেশ, তাদের জন্মের সন তারিখ জানাতে হবে, ওদের 14 পুরুষের ভিটে কোঠার দলিল দেখাতে হবে, দিন ও রাতের জন্মের কারণ ও পিতামাতার নাম বলতে হবে। রাজা তো ঈশ্বর, ঈশ্বরের আদেশ না মানলে ভয়ঙ্কর এক ডিটেনশন ক্যাম্প, জাহান্নাম। ওরা জাহান্নামে যাবে। সময়ের পরিপ্রেক্ষিতে রচিত এই কবিতাটি আমি পড়ে শোনাচ্ছি। আমরা সবাই একে অপরের করুণায় বেঁচে আছি। সময়ের নাকপাশে বাধা, ভাবলেই রাগ হয়। এই যে জুতো, এর মধ্যে জীবন ঠিক খাপ খায় না। শেষ বরফের টুকরোর উপর আছড়ে পড়া আলো কামড়ায় ছড়িয়ে গেলে প্যাটার্ন বদলে যায়। কামড়ার প্রয়োগে বেড়ালও আছে, হাওয়াও জেনেছে জানলার সাথে তার সরল ও গূঢ় সম্পর্ক। বহুদূরের পথ, মোটর, দোকান, জাল গোটানো জেলে, সকলে জেনেছে মুহূর্ত আগে তুমি যা এখন তা নও। এখন যা পর মুহূর্তে তা রইবে না। বরফে জমে থাকবে তরল সময়। আমরা তখন আমাদের কথা ঘুরিয়ে ফিরিয়ে বলে আশ্বস্ত হতে চাই, কেননা আমরা আমাদের ভয় পাই। আমরা সময় ও অন্ধকারকে ভয় পাই, কেননা সময় একদিন আমাদের হত্যা করবে। অন্ধকার আমাদের শেষ আশ্রয়স্থল হবে। নমস্কার। বৈঘর গল্পের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। বর্তমানে অস্থির সময়কে নিয়ে একটা ছোট্ট কবিতা। আমার ছেলেবেলা। এই তো কিছুদিন আগেও আমাদের ছেলেবেলাটা ছিল চাঁদের মতো স্নিগ্ধ, সূর্যের মতো উজ্জ্বল। তখন মানুষের লড়াই ছিল শুধু ভাত কাপড়ে। পুজোর প্যান্ডেলের মাইকটা ঘোরানো থাকতো মসজিদের উল্টো দিকে। আজানের ধ্বনি শুনে বন্ধ হতো গান। বিসর্জনের রাস্তাটা প্রশস্ত করত আসলাম সাবিরা রমজান। বন্যায় আমিনা চাচির ঘর ভাঙায় সাহায্যের হাত বাড়াতো হারান ঘোষ। সিমুই, পায়েস আর লক্ষ্মীর নাড়ু বিলি হতো এক টেবিলে। অস্পৃশ্যতা ছিল হয়তো কিছুটা, কিন্তু গলা ফাটিয়ে বলার দম ছিল না কারো। ঈদের চাঁদের প্রথম দ্বিতীয় হিসাব কষ্ট অবিনাশ কাকা। সূর্য কাকার মেয়ে বিয়ের দায়িত্বে ছিলেন আমার বাবা, ওদের বড় ভাই। আমার বড় বাবা বিয়েতে গুরু দায়িত্বে ছিলেন বিশ্বনাথ মুখার্জি আর গোপাল কাকা, বাবার সহকর্মী। রঞ্জন খুড়ো আজ আর নেই, অকালেই গেল চলে। বড় আন্তরিক ছিলাম আমি আর সে। তখন জল জল করতো মনুষ্যত্ব আর বিবেক। মানবিকতার ঐক্যতানে স্নাত ছিলাম হিন্দু মুসলমান সবাই। যে দেশের বাতাসে ভাসে আমজাদ আলীর সরল আর বিসমিল্লাহ সানায়, বড় ইচ্ছে করে ফিরে পেতে সেই ছেলেবেলাটায়। ধন্যবাদ। আজকে যে লখনৌয়ের
ছাত্ররা, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ছাত্ররা, আমাদের যে ছাত্ররা এগিয়ে এসেছে অধিকার রক্ষার লড়াই, উই দি পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের জনগণ, আমরা সমাজতন্ত্রের পক্ষে, আমরা গণতন্ত্রের পক্ষে, আমরা ধর্মনিরপেক্ষতার পক্ষে, এই যে প্রথম লাইন সেটাকে তারা উচ্চারিত করছে। এবং সেই জনগণ দেখবে, দেখেঙ্গে, আমরা দেখব, উই দি পিপল অফ ইন্ডিয়া, আমরা দেখব, দেখেঙ্গে, ফাইল আওয়ার ভয়েস, আমরা দেখব, নিশ্চয়ই দেখব আমরাও সেই দিনকে, যেদিনের প্রতিশ্রুতি তোমরা দাও, যখন এই স্বৈরাচার অত্যাচারের গর্ভোদ্ধত পাহাড় পর্বতে মাথা তুলোর ফেঁস হয়ে পরিণত হবে আর বাষ্পীভূত হয়ে যাবে উবে। অত্যাচারীদের পায়ের নিচে পৃথিবী থরথর কাঁপবে, ঝাঁকুনি খাবে আর পদদলিত হবে। শাসকদের শিয়রে ঘটবে বজ্রাঘাত, ঘন ঘন বজ্র গর্জন আর বিদ্যুতের চপেটাঘাত। যখন আল্লাহর ধরনী কাবা থেকে যত পুতুল বিগ্রহগুলো হবে অপসারিত কাদের দ্বারা, ধর্ম বিদ্বেষীদের দ্বারা, তারপর স্বচ্ছ হৃদয়ে অভিযুক্ত হব আমরা, উই দি পিপল অফ ইন্দো পাক সাবকন্টিনেন্ট, উই দি পিপল অফ ওয়ার্ল্ড। আমরা ওদের আসনে উপরে উপবেশন করব, করে শাসন ক্ষমতা করায়ত্ত করব আমাদের হাতে হাতে। রাজমুকুট সমূহ ছুঁয়ে ফেলে দিয়ে তাতে সিংহাসন করে নেব উল্টিয়ে। আমরা দেখব, নিশ্চয়ই দেখবে আমরাও সেই দিনকে, যেদিনের প্রতিশ্রুতি তোমরা দাও। আল্লাহর নাম থেকে যাবে যিনি সাকার এবং নিরাকার দুই, যিনি দৃশ্যমান এবং দ্রষ্টাই। একটা সোল্লাস চিৎকার শুনতে পাবে, আমি আল্লাহ, যা আমিও আর তুমিও। তারপর আম আদমি, আল্লাহর জনগণ করবে রাজত্ব অবনন, যা আমিও আর তুমিও। একটা সোল্লাস চিৎকার শুনতে পাবে, আমি আল্লাহ, যা আমিও তুমি আর তুমিও। ধন্যবাদ। নমস্কার। কবিতা পড়ার জন্য বলছেন, আমি তৈরি হয়ে আসিনি, কবিতার সঙ্গে আনিনি। ছোট্ট লাইনের কবিতা। রবীন্দ্রনাথের উপরে চলাই, বিদ্যাসাগরের উপরে চালাই, এইটা শোনাবো আপনাদেরকে। রবীন্দ্রনাথ। কানামাছি খেলার ফাঁকে যখনই চোখ খুলি, গলি ছাড়িয়ে আছো দেখি তোমার পরেও তুমি। ভুবনচারী মন্ত্র বলে জগৎ জুড়ে পা ফেলেছ, কালের ঢিবি পেরিয়ে এলে সত্য দোষটা ঋষি তুমি দিগ্বিজয়ী। শব্দ ধ্বনি তোমার কাছে জন্মঋণী, তোমার কথায় আমরা সবাই কথা বলি। বিদ্যাসাগরকে নিবেদিত কবিতা তর্পণ। করুণার সাগর, দৃঢ়তায় হিমালয়, অপার বিস্ময় অনন্য এক নাম। ঈশ্বর তোমার মাতৃভক্তি রেকর্ড আজও আমরা। দামোদর স্ফীততর হয় বালকের কিশোরের চোখে, বোধোদয় রাখে বান। ধুতি চটি টিটির খর্বকায় নির্বিশেষ ব্রাহ্মণ, একক মানুষ হয়েও যেন এক মস্ত প্রতিষ্ঠান। নমস্কার। চলো নির্মল যে
নিমাই প্রসাদ মুখোপাধ্যায়, বন্ধু মোশাররফ হোসেন, সামনে জ্যোতিবেলা বসে আছেন, যে কবিরা কবিতা বললেন এবং যারা প্রত্যেকেই সহযোগিতা করছেন এখানে শ্রোতা হিসেবে, দর্শক হিসেবে, প্রত্যেককে নমস্কার। আজকে যে বিষয় নিয়ে বলতে শুরু করব তার আগে একটা কথা বলা দরকার। আমি শুনছিলাম যখন কবিতা বলা হচ্ছে তখন কেউ বললেন যে কবিতাটা বুঝতে পারি না, তবে ভালো লাগে। তো রবীন্দ্রনাথ সেটা বলেছিলেন যে কবিতা বোঝার নয়, বাজার। একবার একজন কবির কবিতা তিনি যখন বলছেন খুব বড় একটা হলে, দেখা গেল কেউ হাততালিও দিল না, খুব একটা ভালো টালো বলল না, কবির মন খারাপ। তিনি রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ দেখেন একটা কারখানার গেটে সেখানে শ্রমিকরা আন্দোলন করছেন, তারা অবরোধ করেছেন। কবি ভাবেন আছে এখানে একটু বলে দেখি। উনি যখন কবিতা তখন উচ্চারণ করলেন, তারপরে দেখা গেল করতালির ধ্বনিতে সবাটি মুখর হয়ে উঠল। তখন তিনি বুঝতে পারলেন যে আমার কবিতা ওদের মর্মে প্রবেশ করেছে, ওদের যে কথা তা আমার কথার সঙ্গে মিলে গেছে। তিনি বললেন আমি ধন্য হলাম। সেই কবির নাম পাবলো নেরুদা। এখন আজকে যে বিষয় নিয়ে বলার কথা তার উপক্রমণিকা হিসেবে কিছু কথা বলার প্রয়োজন। এই যে ছোট পত্র পত্রিকা, বইঘর বার্তা যেরকম, এগুলি কেন, কি দরকার, কি প্রয়োজনের জন্ম, কবের জন্ম হলো আমরা কি জানি? আমি তাই ভাবছিলাম যে প্রথমে আস্তে আস্তে একটু বলে দিই, সময় বেশি নেব না, আপনাদের কোনো অসুবিধা নেই। আসলে বাংলা লিটল ম্যাগাজিনের যে ধারণা সেটা প্রথম আমরা পাই 1952 সালে। বুদ্ধদেব বসু একটি প্রবন্ধ লেখেন লিটল ম্যাগাজিনের উপরে, এবং তার মত হচ্ছে যে বাংলার প্রথম লিটল ম্যাগাজিন প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজ পত্র। এটা হঠাৎ জনপ্রিয় হলো কি করে? তার কারণেই অন্যতম যে আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষায় লেখার সূচনা হলো এই পত্রিকা থেকে। তার আগে সাধু ভাষায় লেখাই ছিল প্রথা। যেমন দেখবেন আনন্দবাজারের সম্পাদকীয় সাধু ভাষায় লেখা হয়। আমরা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি অনুষ্ঠানে শুনছিলাম আর স্মরণে যে কিভাবে নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং তার কয়েকজন অনুরাগী সবাই মিলে, বন্ধু বান্ধব মিলে এই কথ্য ভাষা, চলিত ভাষায় খবরের কাগজের সংবাদ পরিবেশনার সূচনা করেছিল। আমেরিকার যে লিটল ম্যাগাজিন, এর ধারণা ছিল অনেক দূর ছড়ানো। সেখান থেকেই তো বুদ্ধদেব বসু ধারণাটা নিয়েছেন। এবং বুদ্ধদেবের ধারণার উৎসে সেটা হচ্ছে আমেরিকার যে ওই ঐতিহ্য, সেটাই। লিটল ম্যাগাজিনের সূত্রপাত হয় মোটামুটিভাবে আমরা বলতে পারি যে 19 শতাব্দীর শেষে এবং 20 শতাব্দীর ঠিক গোড়ার দিকে। আমরা দেখেছি যে 30-এর দশকে গত শতাব্দীর আমেরিকাতে পোয়েট্রি বলে একটি পত্রিকা বেরোত, বাংলাতে বেরোল কবিতা পত্রিকা, কবিতা বুদ্ধদেব বসু। এখন এখানে তফাৎ আছে। এই যে ছোট ছোট পত্রিকা বা ধরুন এই কবিতা পত্রিকায় আর আমেরিকার যে পোয়েট্রি, দুটোর মধ্যে তফাৎ আছে। কারণ আমেরিকার ওই পত্রিকার পেছনে একটা বিগ ফান্ডিং ছিল, প্রচুর টাকা ঢালা হতো। এবং আমেরিকার স্কুল কলেজের যে ম্যাগাজিন, সেগুলোকে বলা হতো লিটল ম্যাগাজিনে। কাজে দুটো ঐতিহ্যের তফাৎ আছে। কারণ এখানে যে পত্রিকা বেরোয়
সেগুলো অনেক কষ্ট করে আমাদের অনেকের সাহায্য নিয়ে নিজের পকেট থেকে পয়সা খরচ করে আমরা বের করি। কাজে দুটো ঐতিহ্যের তফাৎ। এবং এমনকি প্রথম দিকে এর নাম ছিল সাময়িক পত্র পত্রিকা বলা হতো। সাময়িক পত্র পত্রিকা রবীন্দ্রনাথ চেষ্টা করেছিলেন যে কিভাবে এরকম পত্রিকা বের করা যায়, এবং আমরা দেখেছি যে রবীন্দ্রনাথ এই ভাবনাটা যখন ভাবেন তার আগে আরেকজন ভেবেছিলেন, তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র। তবে তাদের যে নামকরণ সেটা কিন্তু বাঙালি মেনে নেয়নি। দেখবেন ছোট পত্রিকা বলার চেয়ে লিটল ম্যাগাজিন কথাটা বেশি প্রচলিত। এটা কেন? এর পেছনে একটা ঔপনিবেশিক মানসিকতা আছে, এবং সেই জন্য লিটল ম্যাগাজিন নামকরণটা স্বতঃস্ফূর্তভাবে গৃহীত হয় বাঙালির মনে, বাঙালি বুদ্ধিজীবীদের মনে, এমনকি ছাত্রছাত্রীদের মনে। কিন্তু বঙ্কিমচন্দ্র যেটা নাম দিতে চেয়েছিলেন খনিকা, অ্যাকসেপ্টেড হয়নি, মানুষ গ্রহণ করেনি। রবীন্দ্রনাথ নাম দিতে চেয়েছিলেন কনিষ্ঠা, সেটাও কিন্তু গ্রহণ করেনি। তো এইভাবে যদি আমরা ভাবি তাহলে আমরা কি দেখব? এটা কি অবাণিজ্যিক পত্রিকা? অবাণিজ্যিক পত্রিকা যদি হয় তাহলে আমরা টাকা দিয়ে এটা কেনার ব্যাপারটা থাকে কেন? এর একটা মূল্য ধার্য হয় কেন? এটাও ভাবতে হবে। কিন্তু একটা মনে রাখতে হবে যে মুনাফা অর্জন করাটা এই সব পত্রিকার কিন্তু লক্ষ্য নয়, আত্মপ্রকাশটাই হচ্ছে কিন্তু উদ্দেশ্য। এই যে আত্মপ্রকাশটা যে উদ্দেশ্য, এবং কেউ কবিতার মধ্যে দিয়ে, কেউ প্রবন্ধের মধ্যে দিয়ে, কেউ গল্পের মধ্যে দিয়ে, কেউ রম্য রচনার মধ্যে দিয়ে তার নিজের মনের কথাটা প্রকাশ করছে। এই যে গণতান্ত্রিক পরিসরটা, এটা কিন্তু বিগ ফান্ডিং এর যে পত্রিকা সেখানে থাকে না। বিগ ফান্ডিং এর পত্রিকা তারা ভাবে মুনাফাটা কি করে হবে, সেই জন্য তারা যাদের বাঁচবেন, তারা যেসব লেখা প্রকাশ করবেন তার একটাই উদ্দেশ্য হচ্ছে মুনাফা। আর এই ছোট যে পত্রিকা, ছোট পত্রিকা লিটল ম্যাগাজিন, তাদের কিন্তু লক্ষ্য মুনাফা নয়, নিজের কথা নিজের মতো করে নিজের পায়ে দাঁড়িয়ে বলার অধিকার। আজকের বিষয়টা হচ্ছে অধিকার। যে বিশেষ সংখ্যাটা বেরোল হচ্ছে অধিকার, সংখ্যাটির নাম। তাহলে আমরা কি দেখছি যে একটি ছোট পত্রিকার ব্যাপারটা চালু হলো কিন্তু ব্যবসায়িকভাবে নয়, পয়সার বিনিময়ে ওরা বিক্রি হতো, কিন্তু তার উদ্দেশ্যটা মুনাফা নয়। এইখানে বিগ ফান্ডিং যারা আছে তাদের সঙ্গে কিন্তু এই ছোট পত্রিকা লিটল ম্যাগাজিনের তফাৎ। তা আমাদের মনে রাখতে হবে যে বুদ্ধদেব বসু যে লিটল ম্যাগাজিনের ধারণা, এটা কিন্তু ত্রুটিমুক্ত নয়। এবং আগেই বললাম যে রবীন্দ্রনাথেরও সেখানে কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে মুশকিল হচ্ছে, যা কিছুই করতে যাই দেখি তিনি আগে শুরু করে দিচ্ছেন। এই ভাবনাটাও কিন্তু রবীন্দ্রনাথ শুরু করেছেন, সেটা আগেই বললাম। কাজে কয়েকজন বন্ধু মিলে নিজেদের লেখালেখি প্রকাশ করার মাধ্যম হিসেবে পত্রিকা প্রকাশ করে লিটল ম্যাগাজিনের যে গৌরব বা যে ঐতিহ্য, তাকে কিন্তু বাঁচিয়ে রাখা মুশকিল। সমাজ চেতনা চিন্তার ক্ষেত্রে সংযোজন, অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, সেই ধারার মধ্যে থাকা দরকার আছে। শুধুমাত্র মধ্যরাত্রি শাসন করার জন্য নয়। বুঝতেই পারছেন আমি কোন অ্যাটিটিউডের কথাটা বলছি। মধ্যরাত্রি শাসন করা নয়, এখানে কিন্তু প্রতিবাদের একটা ধারা দরকার। সেইভাবে আমরা দেখতে পাই যে আস্তে আস্তে লিটল ম্যাগাজিন বিভিন্ন জেলায়, মহকুমায় প্রকাশিত হতে শুরু করল, এবং এখন এর ব্যাপ্তি বিশাল। এটা কেন? ধরুন এই জেলা, দার্জিলিং জেলা, কোচবিহার জেলা, আবার যদি চলে যান জলপাইগুড়ি, আলিপুরদুয়ার অথবা নদিয়া, বর্ধমান, এক একটা জেলার এক একটা বৈশিষ্ট্য। আপনি যে বাজারে যে পত্রিকাগুলি বেরোয় তাদের যদি লেখাগুলো পড়েন তাহলে কিন্তু আপনি সেটা ধরতে পারবেন না। কিন্তু ওই এলাকার যে লিটল ম্যাগাজিন, তার মধ্যে দিয়ে দেখা যাবে যে ওই এলাকার যে সংস্কৃতি, তার যে জাতক মানুষকে, সেইটা কিন্তু ধরা পড়ছে।
এইখানেই হচ্ছে বৈচিত্র্য। আপনি পড়তে গিয়ে বুঝবেন যে আপনি কোন জায়গায় পত্রিকাটি পড়ছেন। তাদের যে কবিতার যে ইমেজেরি, যে ছবি তারা আঁকছে, তার মধ্যে সেই এলাকার যে ভৌগোলিক পরিবেশ, সেখানকার যে ইতিহাস, তা কিন্তু ধরা পড়ছে। একদিকে সেটা ওই এলাকার যেরকম জলছবি আঁকছে, একই সঙ্গে সেটা সার্বজনীন করে তোলার বা সর্বজনীন করে তোলার একটা প্রচেষ্টা দেখা যাচ্ছে। এইটাকে আমাদের শ্রদ্ধা করতে হবে। এখন এর আগে মাননীয় সভাপতি বিস্তারিতভাবে অধিকার নিয়ে বলেছেন, আর অধিকারটা কিসের? আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা অনেক সময় কিন্তু অজান্তেই শাসকেরা যে ফাঁদ পাতে তার মধ্যে ধরা দিয়ে ফেলি না। আমি দেখছিলাম কাগজ দেখাবো না, কাগজ দেখাবো না কেন? না দেখাবো না। আচ্ছা, যাদের কাগজ দেখাবো না বলছেন বা আমরা যারা বলছি, আমরা কিন্তু সেই জায়গাতে আছি, খুব ভালো জায়গায় আছি। কাগজ আমাদের আছে কিন্তু দেখাবো না। তাহলে কাগজ আমার আছে, আর যাদের কাগজ নেই, যারা যুগ যুগ ধরে লাঞ্ছিত আদিবাসী মানুষ, গ্রামের গরিব মানুষ, তাদের জিজ্ঞেস করলে যদি বলা হয় তোমার দাদু কি করতে, সেটাও সে বলতে পারবে না। তারা বংশগত হয়ে পরপর কাজ করে চলেছেন, কোথায় থাকেন, কোথায় জন্মেছেন তা বলতে পারেন না। আমার দিদিমাকে আমি দেখেছি, যদি বলতাম কত বয়স হলো, বলছে এই এত 20 হবে। তিনি হিসেব করতেন যে তার পাশে অনেকজন আছেন, তারপর এই যেখানে অবস্থা, সেইখানে কাগজ দেখাবো না, এটা হচ্ছে একটা উপরতলা স্লোগান হতে পারে, কিন্তু সাধারণ মানুষের, দরিদ্র মানুষের এটা কিন্তু স্লোগান হতে পারে না। কারণ এটা আমার দেশ। আমাকে তাহলে কি বুঝতে হবে? এই অধিকার যখন আমি প্রয়োগ করতে যাব, যে দেশ কাকে বলে, তার সঙ্গে আরেকটা প্রশ্ন আসবে, রাষ্ট্র কাকে বলে। কাজে দেশ আর রাষ্ট্রের মধ্যে তফাৎটা যদি বুঝতে না পারি, তাহলে কিন্তু আমার অধিকারের যে আন্দোলন, অধিকার রক্ষা করার যে আন্দোলন, সেটা কিন্তু সফল হবে না। কারণ দেশ হচ্ছে ইনক্লুসিভ। সেখানে যে মানুষটির কাছে কাগজ আছে বা নেই, সবাই কিন্তু দেশবাসী। আর রাষ্ট্র বলবে তুমি কাগজ দেখাও, তবেই তুমি আধুনিক, অর্থাৎ সে এক্সক্লুসিভ। কাজে এই যে দেশ এবং রাষ্ট্রের মধ্যে তফাৎ, এইটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা শাসকের ফাঁদে পা ফেলে যাব। সেই জন্য সতর্ক থাকতে হয়। আমরা যখন দাবি করব, যখন আমরা আমাদের অধিকারের কথা বলব, তখন আমাদের অত্যন্ত সচেতন থাকতে হয়। আমাদের ভাবতে হয় যে কীরকমভাবে আমরা এগোব, কোন পথে এগোব। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের অন্য একটা কথা মনে পড়ে যায়, তা হচ্ছে গ্রুপ থিয়েটারের কথা। দেখবেন গ্রুপ থিয়েটার যখন শুরু হয়, তখন বাণিজ্যিক থিয়েটারও ছিল, আবার গ্রুপ থিয়েটারে এসেছিল। এবং এই যে ছোট 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 গ্রুপ করে অভিনয় করা, এমনকি গণনাট্যের সঙ্গে তার মধ্যে আমি জড়িয়ে নিচ্ছি, তারা কিন্তু প্রতিবাদের কথা বলতো, মানুষের দুঃখ যন্ত্রণার কথা বলতো। আর পাশাপাশি যে প্রসেনিয়াম থিয়েটার তখন হতো, তা কিন্তু বাজারের কথা বলতো। এখন বাজার শব্দটা যেভাবে আছে, তখন বাজার শব্দটা সেভাবে ছিল না। তখন হয়তো পেশাদারি রঙ্গমঞ্চ বলা হতো, কিন্তু এখন হচ্ছে বাজারি রঙ্গমঞ্চ। এই জায়গার তফাৎটা আমাদের বুঝতে হয়। কাজে আমরা কি করব? এখন আমাদের কতটা অধিকার? এই যে নাটকের দলগুলো, তারা কিন্তু বিভিন্ন জায়গায় নাটক করছে, কিন্তু শাসক কিন্তু কিছু শর্ত জড়িয়ে দিতে চাইছে। তুমি নাটকটা করবে, তোমায় সাহায্য করবো, কিন্তু একটা কিন্তু থাকছে। এই কিন্তুর মধ্যে হচ্ছে অধিকারটাকে বেঁধে ফেলার একটা নিগম, এইটা মনে রাখতে হবে। কাজেই মানুষের সঙ্গে যদি যুক্ত না থাকতে পারি, যদি তাদের যন্ত্রণা, তাদের কষ্টকে উপলব্ধি করতে না পারি, তাহলে কিন্তু অধিকারের যে লড়াই, সে লড়াই অসম্পূর্ণ থেকে যাবে, অত্যন্ত যান্ত্রিক হয়ে যাবে। আমি সোনামুখীতে গেছি একবার, গিয়ে দেখি সন্ধ্যেবেলায় মনোহরতলায় আরতি হচ্ছে, সমস্ত বৃদ্ধ বৃদ্ধা তারা দাঁড়িয়ে আছে। আমার মনে পড়ে গেল, আমি যখন ক্লাস 5-6-এ পড়তাম, তখন গিয়েছিলাম মায়ের সঙ্গে
তখন গিয়ে দেখেছিলাম এরকম একটি দৃশ্য, এবং ঠিক সেদিনের মতো এখনো তারা হাততালি দিয়ে গান গাইছেন, প্রভু দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমার। আমি তখন বুঝতে পারি যে সময় পেরিয়ে যাচ্ছে, এত মল, এত বড় বড় অট্টালিকা, এত ফ্ল্যাট তৈরি হচ্ছে, কিন্তু জীবনের যে স্রোতটা সেটা কিন্তু এখনো কেউ ভাঙতে পারছে না। এইটা হচ্ছে লোকসংস্কৃতি, লোকজীবনের যে সুর। যতই জি বাংলাতে আপনারা দেখবেন এই লোকশিল্পের মধ্যে অনেক কিছু বাজনা এনে অনেক কিছু এনে করার চেষ্টা করছে, তাতে কিন্তু পায় না। এটা কিন্তু শুধু আমাদের দেশে হচ্ছে তা না। উইলার মাহ্রিয়েতে ব্রাজিলের লেখিকা তিনি একটি প্রবন্ধে লিখছেন যে এখন মেটাল মিউজিক দিয়ে এমন তালে তালে গান গাওয়া হচ্ছে এবং বলা হচ্ছে এটাই হচ্ছে সাম্বা, কিন্তু এটা তো সাম্বা নয়। তরুণ বা যুবক যুবতীরা তারা কিন্তু এর দ্বারা প্রভাবিত হচ্ছে এবং তারা ভুল দিকে চলে যাচ্ছে। ঠিক সেই রকম ভাবে আমরা দেখতে পাবো যে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে জীবন, তার মধ্যে যদি দেখা যায় যে আমাদের গ্রাম, আমাদের লোকজীবন তার ছায়াপাত হচ্ছে না, কোথায় তার যন্ত্রণা বিরমে বলছেন যে কোথায় সেই ব্রাজিলের গরিব মানুষের যন্ত্রণার সুর যেটা সাম্বার মধ্যে ছিল, সেটা আমরা পাচ্ছি না। আমরা মেটাল মিউজিকের তার দ্বারা চালিত হচ্ছি এবং তার আবেশে, তার মূর্ছনায় আমরা কিন্তু অন্য পথে ধাবিত হচ্ছি। এটা কিন্তু একটা অর্গানাইজ করা হয়, তৈরি করা হয়। ঠিক যেরকমভাবে রাষ্ট্র তৈরি করে ধারণাটি, কীরকম ধারণা? মিথ্যার নির্মাণ করে। আপনি দেখবেন চারদিকে এমন একটা পরিবেশ গড়ে তুলবে, আপনি একটু এগোলেন দেখবেন অমুক মেলা হচ্ছে, তারপরে যান তমুক মেলা হচ্ছে। এমনভাবে করা হবে মনে হবে মানুষ খুব ভালো আছে। এই যে মিথ্যার নির্মাণ, এইটাকে ভাঙতে হলে কি দিয়ে ভাঙব? আমরা সত্য দিয়ে ভাঙতে হবে। এই সত্যের নির্মাণ কি করবে? মানুষের পক্ষে দাঁড়িয়ে কারা কথা বলবে? এই লিটল ম্যাগাজিন, এই কবি, সাহিত্যিক, গায়ক, শিল্পী, এইটা তাদের দায়িত্ব। এটা আমরা অতীতে দেখেছি। এখানে যারা আছেন অনেক সিনিয়র মানুষ, যদিও আমিও একটু সিনিয়র, 73 চলছে, কিন্তু তার চেয়ে অনেক সিনিয়র মানুষও আছে। তারা হয়তো তাদের মনে পড়ে যাবে যে গত শতাব্দীর সেই 3-4 দশকের কথা, যে ফ্যাসিস্ট আক্রমণের মুখে দাঁড়িয়ে যখন লড়াইটা চলছে, তখন কিভাবে লেখক শিল্পীরা এগিয়ে এসেছিলেন। তারা গণতন্ত্রের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরেছিলেন। সেখানে কে না ছিলেন? এই বুদ্ধদেব বসু তিনিও ছিলেন, রবীন্দ্রনাথ বাপ্তি চিচিংটা ছিলেন, কেউ বাদ ছিলেন না। যারা রাজনৈতিকভাবে বামপন্থী নন তারাও কিন্তু ছিলেন, কারণ এই ফ্যাসিজমকে রুখতে শুধুমাত্র বামপন্থীরা পারবে না, একে রুখতে হলে ব্যাপক গণতন্ত্র যেটা ভালোবাসেন যারা, সেই মানুষকে দরকার। অর্থাৎ সাধারণ গণতান্ত্রিক মানুষের ঐক্য। বামপন্থী মাত্রেই গণতান্ত্রিক হতে পারে, গণতান্ত্রিক মাত্রে বামপন্থী নাও হতে পারে, কিন্তু বৃক্ষটাকে বড় করতে হবে, যে এটাকে পরাস্ত করতে হয় ফ্যাসিবাদকে। তাই ফ্যাসিবাদী আক্রমণে যে প্রবণতাকে, যে আমি এখানে জন্মেছি, এখানে বড় হয়েছি, আমি এখানেই থাকবো, এই অধিকার আমার কেউ কাটতে পারবে না। এবং তার সমর্থনে শিল্পীরা ছবি আঁকছেন, কবিরা কবিতা বলছেন, গায়ক গান গাইছেন। এইভাবে কিন্তু আস্তে আস্তে একটা ঐক্য গড়ে উঠছে। কাজে অধিকার রক্ষা করতে হলে লেখক শিল্পীদের যেরকম ঐক্য করতে হবে, ঠিক সেই রকম লেখক শিল্পীদেরও আবার মানুষের যে আন্দোলন, তার সঙ্গে ঐক্য করতে হবে। সবসময় স্লোগান দেওয়াটাই কাজ নয়, তার চেয়ে অনেক কাজ হচ্ছে মানুষের বিশ্বাস, মানুষের আস্থা অর্জন করা। সেই অর্জন করার জন্যই কিন্তু এই ছোট ছোট পত্রিকাগুলি একটি বিশাল ভূমিকা নিতে পারে। ছোট ছোট পত্রিকায় লেখা বেরোচ্ছে, আলোচনা করুন। আপনি দেখবেন কবিরা বেশি ক্ষেত্রে হন কি, তারা আসেন নিজের কবিতা পড়েন চলে যান, কিন্তু যদি দেখা যায় যে সেখানে একটু আলোচনার অবকাশ থাকে, তাহলে কি ছোট ছোট করি, কোনো বড় কিছু করার দরকার নেই। এই ছোট 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 এরকম হয় করতে করতে কিন্তু একদিন বড় হয়। আমরা সেটা দেখেছি আমাদের অভিজ্ঞতায়। এই কিছুদিন আগে গিয়েছিলাম আলিপুরদুয়ারে, কামাখ্যা নদীতে।
সেখানে নদী উৎসবের উদ্যোক্তা ধরা যাক আমাদেরই সংগঠন, এবং সেখানে সত্যি কথা বলতে কি ওই জায়গাতে রাজনৈতিক শক্তিরা হয়তো মিছিল করতে পারে না, কিন্তু দেখা গেল যে আদিবাসী লোকশিল্পী সাধারণ শিল্পী তারা মিছিল করে হাঁটছে এবং যুক্ত কণ্ঠে তাদের যে কথা তা ঘোষণা করছে। অধিকার কে কাকে দেয়? অধিকার কেড়ে নিতে হয়, অধিকার লড়াই করে ছিনিয়ে নিতে হয়। কাজে এই যে অধিকার রক্ষার সংগ্রাম, এই সংগ্রামের সঙ্গে এই লিটল ম্যাগাজিন একে কিভাবে যুক্ত করবে? এখানে কয়েকটি প্রশ্ন এসে যায়। আমি ভাবছিলাম যে এই যে ব্যাপারটা, যেরকম প্রসেনিয়াম থিয়েটারের বিপক্ষে দাঁড়িয়ে গ্রুপ থিয়েটার, ঠিক সেই রকমভাবে এখন দেখবেন প্যাম্পলেট কালেকশন হচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন লিফলেট বেরোয়, প্যাম্পলেট বেরোয়, সেইগুলোকে সংকলিত করা হচ্ছে। এই কাজটাও কিন্তু করছে এই লিটল ম্যাগাজিনটা, তার সঙ্গে যারা যুক্ত তারা। কারণটা কি? এই প্যাম্পলেটের মধ্যে দিয়ে, তার ভাষার মধ্যে দিয়ে একটা সময়কে চেনা যায়, জানা যায়, এবং তখন বোঝা যাবে যে আজকে আমরা যে প্যাম্পলেট বিলি করছি, আজকে যে কথাগুলো বলছি, সেই কথাগুলো কিন্তু অতীতেও উচ্চারিত হয়েছে, তখন ভিন্ন ভাষায়, ভিন্ন আঙ্গিকে, আজকে নতুন ভাষায়, নতুন আঙ্গিকে। আক্রমণ যেরকম চলছে, তারা যেরকম পথ বদলায় আক্রমণে, তারা নিত্য নতুন পন্ডিটিকে খোঁজে মানুষকে বিভ্রান্ত করার জন্য। তাই সেটাকে কাটাতে হলে আমাদের কিন্তু পাল্টা তৈরি করতে হবে অন্য ধরনের অবরোধ, সাংস্কৃতিক অবরোধ। আমাদের তৈরি করতে হবে আমাদের সৃষ্টি সম্ভার দিয়ে এমন একটা মানসিকতার জন্ম দিতে হবে যে মানসিকতার মধ্যে দিয়ে এই অধিকার রক্ষার সংগ্রামটা তীব্রতর হবে। অনেক কিছু করা যায়, যেমন ধরুন এই যে পত্রিকায়, ধরুন একটি পত্রিকায় খুব ভালো লেখা বেরিয়েছে, লেখাটা কজন পড়লেন? 500টি পত্রিকা বেরিয়েছে, 500 জন পড়লেন, তাতে হবে না। আপনি দেখুন না যোগাযোগ করে যে অন্য জেলায় অন্য পত্রিকাকে অনুমতি দিন যে আমাদের লেখাটা আপনারা প্রকাশ করতে পারেন, আবার তাদের লেখাটা আপনার পত্রিকায় প্রকাশ হতে পারে। এর মধ্যে দিয়ে আরেকটা ধরনের ঐক্য গড়ে ওঠে। তখন বোঝা যায় আমি অন্য জায়গাকে চিনতে পারি, তারা আমাদের দাবিকে চিনতে পারে, আমাদের কষ্টকে বুঝতে পারে, অনুভব করতে পারে। এইটা যখন হবে তখন কিন্তু ওই ভুল বোঝানো খুব কঠিন। এখন একটা কথা ওঠে না যে অতীতের সব কিছু ভালো ছিল। রবীন্দ্রনাথ দেশপ্রেমের বিকল্প করেছিলেন মানবতা, মানুষকে ভালোবাসা, দেশকে ভালোবাসা অনেক বেশি দরকার। কাজে এই যে এখন একটা চেষ্টা চলছে যে অতীতটার দিকে তাকাও, আমাদের অতীত কি গরিমাময়? বলা যায় না। কোনদিন বলবেন যে আবার ঠিক আছে ওই সতীদাহ কথাটাও গরিমাময় ছিল, তাহলে এই কথাটা বাস্তবতা। কিন্তু একটার থেকে তার একটা জন্ম নেয়। যে মুহূর্তে রামমোহন সতীদাহ রদ করার যে আন্দোলন সেটা জয়যুক্ত হল, সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা দাবি চলে আসতে আরম্ভ করলো, এই কম বয়সী বিধবারা কোথায় যাবে? তখন আরেকটা আন্দোলন হচ্ছে বিধবা বিবাহের জন্য ঈশ্বরচন্দ্র। কাজে এই প্রত্যেকটি আন্দোলন একটার সঙ্গে একটা যুক্ত। কাজে মেয়েদের যে অধিকার, সেটাকে যখন রামমোহন একভাবে একটা জায়গা বলতে এগোলেন, তারপরে বিদ্যাসাগর সেটা আরেক হাতে এগিয়ে নিয়ে গেলেন। তার মানসিকতায় এখানে অনেকে বসে আছি, আমরা সেই জায়গায় হয়তো এখনো পৌঁছাতে পারবো না। এইখানে কিন্তু আধুনিক হয়ে উঠলেন। কাজে এইভাবে কিন্তু আস্তে আস্তে যদি এগোয়, তাহলে আমরা বুঝতে পারবো যে এই যে এখন ধরুন ইলেকট্রনিক মিডিয়া, সেটা আগে ছিল না। তাহলে এখন কি হবে? অনেকে বলছে এইসব পত্রিকার দরকার নেই, এখন তো অনলাইনে পত্রিকা পড়া যায়, সেটা পড়লেই তো হয়। আবার অনেকে বলছেন আবেগ দিয়ে বইয়ের গন্ধ না পেলে হয় না, এটাও বলছে। দুটোর মধ্যে কোনো বিরোধ নেই। অনেকে বলছেন যে এখন কিন্তু এরকম হবে না, কারণ এখন ফেসবুকের মাধ্যমেই আমাদের নিজের মতটা প্রকাশ করতে হবে, এবং তারা নিজের কথা বলার জন্য গ্রুপ তৈরি করে ফেলছে। এটা কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, লিটল ম্যাগাজিনের প্রতিদ্বন্দ্বী নয়, প্রগতি সাহিত্যের প্রতিদ্বন্দ্বী নয়, এটা কিন্তু আমাদের সহযোগী বন্ধু। কিভাবে? তাহলে লিটল ম্যাগাজিন কি ইবুক সংস্করণ করতে হবে? তাহলে কি ফেসবুক পত্রিকা হবে না? ই ম্যাগাজিনকে তাহলে কি বলবো? এই প্রশ্নগুলো কিন্তু এখন চলে আসছে। তখন এত তো হয়েছে, কিন্তু আমেরিকা এখন কেন বই পড়া বন্ধ হচ্ছে না? কেন লাইব্রেরিগুলো তুলে দিচ্ছে না? কারণ মানুষ চাইছে। মানুষ সন্দেহ আছে, সংশয় আছে, কিন্তু
তার সঙ্গে একটা আছে যে আমার যে পড়াশোনাটা কি হঠাৎ মাঝরাত্রে মনে হলো আপনি আবার পড়লেন, আবার দেখতে আরম্ভ করলেন, সেটা হয় না। হঠাৎ মনে হচ্ছে কোথায় পড়েছি যেন, টুক করে বইটা বের করলেন, আপনি দেখবেন অন্য একটা রিফ্লেক্স কাজ করবে। এই যে আনন্দ, এটাও কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে। কাজেই এই কথাটাই বলতে চাই যে নানা সংশয়, সন্দেহ, বিতর্ক এর মধ্যে দিয়ে লিটল ম্যাগাজিন সমাজ পরিবর্তনের প্রতিবাদের ক্ষেত্র নির্মাণ করতে পারবে। এই যে প্রতিবাদের ক্ষেত্রটা নির্মাণ করা, এইটা হচ্ছে কিন্তু এই লিটল ম্যাগাজিনের অন্যতম দায়িত্ব। যেভাবে আমি আগে বলছিলাম, গ্রুপ থিয়েটারের দায়িত্ব হচ্ছে মানুষের মননকে যে আক্রমণ করা হচ্ছে, যেটা এই বইটির মধ্যে আছে, যেটা বেরোলো, সেই মননকে আক্রমণ করা, তাকে রুখতে হলে আমাদের পাল্টা মার দিতে হবে, দৈহিকভাবে নয়, মানুষের মনকে জিতে নেওয়ার জন্য আমাদের সাংস্কৃতিক সম্ভার দিয়ে। কাজেই এখন অনেকে বলবেন রেট্রোপিয়ার কথা আপনারা শুনেছেন, যে অতীতের কথা এত ভালো বলতে 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 একটা আস্ত বই বেরিয়ে গেল রেট্রোপিয়া। এমন অতীতকে গরিমাময় করে তুলে ধরা হবে যেন মনে হবে বর্তমানে সবকিছুই খারাপ, কোনো ভালো কিছু নেই। এটাও কিন্তু একটা চক্রান্ত, এটাও কিন্তু আমাদের মনকে ভুল দিকে চালিত করার একটা সংগঠিত উদ্যোগ। কাজে আমাদের প্রত্যেক মুহূর্তে সতর্ক থাকতে হবে, প্রত্যেক মুহূর্তে নিজেদের আপডেট করতে হবে, আমাদের পড়তে হবে, পড়াতে হবে এবং শেয়ার করতে হবে। আমার লেখা অন্যের পত্রিকায় বেরোবে, এই লেখা ওই জায়গায় বেরোবে, এই অধিকারটা দিতে হবে বিভিন্ন জেলার যে পত্রিকা বেরোবে তাদের। কাজে এইভাবে আমরা চাই। অন্যভাবে বলতে গেলে বলি, ওই টুকরে টুকরে গ্যাংয়ের কথা বলছেন যারা, তাদের কাছে আমরা বলতে পারি এই লিটল ম্যাগাজিন তার সমাজ পরিবর্তন ও প্রতিবাদের ক্ষেত্র নির্মাণ করতে পারে ওই টুকরে টুকরে গ্যাং হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে। সেই জন্যে লিটল ম্যাগাজিন বা ছোট্ট বালক বিস্ফোরণ, এর নাম হতে পারে লিটল ম্যাগাজিন। আজকে আপনারা সবাই এসছেন সেই লিটল ম্যাগাজিনের একটি অনুষ্ঠানে। আমি উদ্যোক্তাদের অভিনন্দন জানাই যে এইরকম একটি বিষয় তারা ভেবে নিয়েছেন। কাজে আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। আমাদের চিন্তায় ভাবনায় আমরা প্রতিবাদ করি, কিন্তু আমরা গভীরে ঢুকি না। আমরা কজন বলুন তো RSS কি, এটা আমরা জানি। যেটুকু বলা হচ্ছে, নেতারা ভাষণ দিচ্ছেন, আমরা শুনছি, সেইটাকে আবার আমরা বের করে বিভিন্ন জায়গায় বলছি। এই যে NRC, NPR, CAA, যদি জিজ্ঞেস করা এখানে পেছে বলুন তো তফাৎটা কোথায়, কেন NPR করলে সেটা এফেক্ট করবে NRC-কে, দেখবেন অনেকেই বলতে পারবে না। তার কারণটা কি? এই যে গভীরে যাওয়ার যে ব্যাপারটা, এটা তো রাখতে চায় না, বেশিক্ষণ আপনারা ভাবতে দেবে না। চ্যানেল চেঞ্জ করছেন, যেই দেখছেন একটা সিরিয়াল দেখছেন, দেখতে দেখতে হঠাৎ চেঞ্জ করছে, তখন সিরিয়ালটা একটা অন্য বিজ্ঞাপন দেখাচ্ছে, অন্য চ্যানেল চলে যাচ্ছে, আপনাকে কিছুতেই স্থিত বিরতি দিচ্ছে না। এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা দেখি যে আমাদের যে প্রতিবাদগুলি তাকে সংহত করতে না পারি এবং ঠিক পথে চালিত করতে না পারি, তাহলে কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাব। কিন্তু আমরা জানি ব্যর্থ হবার জন্য কোনো শিশু জন্মায় না, কেউ ব্যর্থ হবার জন্য জন্মায় না। পরিবেশ তাকে তৈরি করে, তাকে ব্যর্থ করে তোলে। আমাদের দায়িত্ব হচ্ছে সেই ছোট ছোট শিশুদের, যে গান গাইছিল একটু আগে, নব আনন্দে জাগো, তাকে নব আনন্দে জাগাবার দায়িত্বটা হচ্ছে আমাদের, দায়িত্বটা হচ্ছে লেখক শিল্পীদের। তারা ক্ষেত্রটা তৈরি করবে, ঠিক সেরকম লিটল ম্যাগাজিন তারা বীজ বপন করবে। যেটা বিজন ভট্টাচার্য বলেছিলেন যে আমাদের সাংস্কৃতিক কর্মীদের কাজ হচ্ছে মাঠটা তৈরি করা, তারপর তাতে ফসল ফলাবেন যারা, তারা রাজনৈতিক শক্তি। অনেকদিন আগে বলেছেন কথাটা, আজকেও শক্তি। সবশেষে তাই বলি যে অনেকেই ধরুন ভাবছে যে যদি এদিকে থেকে সুবিধা তো পাবো, তাহলে ওদিকে যায়, ওদিকে যদি বেকার দেয় তখন আরেক দিকে যায়। এই যে মানসিকতা, এদের কাছে কিন্তু আমাদের যেতে হবে, এই ভুলটা করলে চলবে না।
ব্যবসা করছে আমার